জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি ইশতিয়াক আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পর্দায় ব্রাজিল নরওয়ের ম্যাচ দেখতে ভিড় করেছেন ফুটবল প্রেমীরা। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদুল, ব্রাজিলের খেলা দেখতে সমর্থকদের উচ্ছ্বাস এবং সমাগম কেমন দেখছেন, কি বলছেন তারা? খেলা শুরু হতে এখনো প্রায় ঘন্টা দুয়েক বাকি, কিন্তু আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছি, এই পুরো টিএসসি 2 ঘন্টা আগেই যেন পুরো একটা খেলার পুরো আমরা যদি বলি যে মাঝরাতের ফুটবল উৎসব এখানে এখন শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 ঘন্টা আগেই যা ফুটবল ভক্ত আছে, বিশেষ করে ব্রাজিলের যারা সমর্থক রয়েছে, পুরো টিএসসিতে তারা জড়ো হয়েছেন। পুরো এলাকা এখন ভুবুজেলা বিশেষ করে ব্রাজিল ব্রাজিল স্লোগানে এখানে মুখরিত। আমরা আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে এই আজকের যে ম্যাচটি ব্রাজিলের জন্য বা নরওয়ের জন্য, এটা শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য লড়াইয়ের ম্যাচ নয়, এটি মূলত দীর্ঘ 24 বছরের একটা ইউরোপীয় অভিশাপ ভাঙার একটা বড় পরীক্ষা ব্রাজিলের জন্য। অনুরূপভাবে নরওয়েও এই ম্যাচের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে। 2002 সালে সর্বশেষ যে বিশ্বকাপ ছিল, যে বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল, সেই বিশ্বকাপ জেতার পর থেকে গত 24 বছরে বিশ্বকাপের নকআউট পর্বে কোনো দলের বিপক্ষেই জিততে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবং এই ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম কিংবা ক্রোয়েশিয়া এই টানা 6টি নকআউট পর্বে হেরে সেলেসাওদের বিদায় নিয়েছিলেন। এমনকি নরওয়ের বিপক্ষে আগে 4 বার ব্রাজিল খেলেছিল এবং একবার বিশ্বকাপে মূলত একবারও জয়ের মুখ দেখেনি। পরিসংখ্যানে যেটি বলছে যে ব্রাজিলের বিপক্ষেও যদি পরিসংখ্যান থেকে থাকে, কিন্তু আজকের যারা ফুটবল প্রেমীরা রয়েছেন, বিশেষ করে ব্রাজিল ভক্তরা, তারা বেশ আত্মবিশ্বাস যোগাচ্ছেন যে ব্রাজিল আজকে জিতবে। তারা ইতোমধ্যে বিপুল সংখ্যক ব্রাজিল ভক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে খেলা দেখানো হচ্ছে, সেখানে এসে তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে ইতোমধ্যে ব্রাজিলের যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস তাদের আকাশচুম্বী এবং ব্রাজিল আজকে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জিতবে বলেই তারা এই আত্মবিশ্বাস যোগাচ্ছেন। এবং চলতি বিশ্বকাপে তাদের এই যে আত্মবিশ্বাসের জ্বালানি যোগাচ্ছেন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস। চলতি বিশ্বকাপে যিনি ইতোমধ্যে 4টি গোল করে সতীর্থদের সহায়তা করেছেন বা অ্যাসিস্ট করেছেন। 1996 সালের পর থেকে মূলত বিশ্বকাপে আসরের পর ব্রাজিলের হয়ে এই কিংবদন্তি পেলের পরে তার যে অ্যাসিস্ট, এটি সর্বোচ্চ। এবং যদিও এই ব্রাজিল সমর্থকদের মনে কিছুটা দুশ্চিন্তা রয়েছে নরওয়ের যে গোল মেশিন খ্যাত আর্লিং হল্যান্ডকে নিয়ে, যিনি এই বিশ্বকাপে ইতোমধ্যে 5টি গোল করেছেন। আজকে যে ব্রাজিলের জালে গোল পাঠাতে পারলে তিনি 4 ম্যাচে গোল করার এক বিরল কীর্তি তিনি আসলে গড়বেন। তবে ব্রাজিল শিবিরে লুকাস পাকেতার চোটের কারণে কিছুটা ধাক্কা লাগলেও সমর্থকরা আশা করছেন আজ গ্যাব্রিয়েল মার্তিনেল্লি কিংবা ম্যাচের শেষ ভাগে নেইমার মাঠে নামবেন বলে ব্রাজিল ভক্তরা আশা করছেন। তো আমরা সব মিলিয়ে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ এবং কিছুক্ষণ আগে আমরা মহসিন হলের মাঠেও ছিলাম, অনুরূপভাবে প্রত্যেকটি হলের মাঠে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক ব্রাজিল সমর্থক এসে জড়ো হয়েছেন। খেলা কিছুক্ষণ পরে হয়তো বা বিপুল সংখ্যক দর্শনার্থী, বিপুল সংখ্যক সমর্থক আরও এসে উপস্থিত হবেন পরবর্তী সংবাদগুলোতে, যেটি আমরা আরও আপনার মাধ্যমে জানাতে পারবো। ইশতিয়াক, ধন্যবাদ ইমদাদুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পর্দায় ব্রাজিল নরওয়ের ম্যাচ দেখতে ভিড় করছেন ফুটবল প্রেমীরা। সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ। চলে যাচ্ছে পরের সংবাদে। বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সাইবার যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ সহ নতুন নতুন ক্ষেত্র উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে পিজিআরের 51তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। আরও বলেন, পিজিআর কিংবা এসএসএফ এর মতো বাহিনীগুলোকেও আরও আধুনিক করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তবে নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনবিচ্ছিন্ন না করে, সেদিকে লক্ষ্য রাখারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিশেষায়িত এই বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সততা, বিশ্বস্ততা, পেশাদারিত্ব এবং চেইন অব কমান্ড মেনে চলা জরুরি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জনগণের সাহস এবং গৌরবের প্রতীক। 1971 সালে এবং হৃদয় বিতরক ঘটনা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান 1975 সালের 19 সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিটকে
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট হিসেবে অবহিত করেন। এই নতুন নামকরণ রেজিমেন্টের কার্যক্রমকে আরো আত্মপ্রত্যয়ী এবং গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর প্রতিষ্ঠার ইতিহাসে মেজর জেনারেল জিয়াউর রহমান একটি অবিস্মরণীয় এবং অনুপ্রেরণামূলক নাম। ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই কিছুটা জটিলতাপূর্ণ। এসব কর্মসূচি পালনের সময় একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুইটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই আপনাদেরকে নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। তবে আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। জাতীয় নিরাপত্তা কৌশলে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে এবং এর মধ্য দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 25টা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাষ্ট্রপতি পিজিআর এর প্রধান কার্যালয়ে পৌঁছালে তাকে গার্ড অফ অনার প্রদান করেন পিজিআর সদস্যরা। এরপর তিনি পরিদর্শন বইয়ে সই করেন। পরে 25টা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন। বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সেনাবাহিনীর সুনাম সুবিদিত। সাইবার হামলা, এআই এর অপব্যবহার সহ সব ধরনের নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর কৌশল নেয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। আমি বিশ্বাস করি অতীতের মতো ভবিষ্যতেও আপনারা সততা, নিষ্ঠা, শৃঙ্খলা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখবেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন। সরকারি কোনো অনুষ্ঠানের জন্য বানানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি বা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিপত্রে নির্দেশনা দেওয়া হয়, অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের সময় অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। এমনভাবে এসব প্রচার নির্দেশিকা তৈরি করতে হবে যেন অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে বোঝা যায়। জাতীয় পল্লী উন্নয়ন দিবসকে সামনে রেখে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রতিপাদ্য উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 টাকা মূল্যমানের ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ডাক বিভাগ প্রতি বছরই এই উদ্যোগ নেয়। দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য জনসমক্ষে তুলে ধরতেই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করা হয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত শেষে শুরু হবে বিচার। 1973 সাল থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের অপরাধের বিচার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, 1973 সাল থেকে আওয়ামী লীগ বিভিন্ন অপরাধ করেছে, সেসব অপরাধের তদন্ত চলছে। একই সঙ্গে শাপলা চত্বর হত্যাকাণ্ড, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধেও আওয়ামী লীগের বিচার হবে।
বিচারে আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হলে তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হবে। এছাড়া হাসানুল হক ইনুকে শাপলা চত্বরের মামলায় আসামি করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় তার পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণ মামলারও তদন্ত চলছে বলে জানান আমিনুল ইসলাম। দল নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, এগুলি সমস্ত কিছু বাংলাদেশ আওয়ামী লীগ তারা বিভিন্ন সময় শাসন ব্যবস্থায় এসে এই আইনগুলো তারা প্রণয়ন করেছে, সংবিধান সংযোজন করেছে। সেই আইনটি অব্যাহতভাবে ব্যবহার করা হচ্ছে এবং আমরা একই আইনে বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। একটা সত্তা বা একটা রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার আরও কিছু উপাদান আছে, যেটা সন্ত্রাস বিরোধী আইন 2009 উল্লেখ আছে। আপনি যদি এমন কোনো দেশের সাথে এমন কোনো কর্মকাণ্ড করেন যেখানে আপনার দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, সেইগুলো কিন্তু একটা সংগঠন নিষিদ্ধ করার জন্য সব কিছু কিন্তু আসবে। জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ সহ সব শহীদের স্মরণে 16 জুলাইকে শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে 5 আগস্টকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হবে। রোববার নিজ দপ্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, 17 বছরে গুম, খুন ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার পরিবারগুলোকে কর্মসংস্থান ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর করা হবে। জুলাই স্মৃতি ও শহীদদের আত্মত্যাগকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণে মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নিপীড়নের প্রতিবাদের অংশ হিসেবে 15 জুলাই শাহবাগে বিশেষ অনুষ্ঠান হবে। এছাড়া 16, 17 এবং 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের কথা স্মরণ করে 18 জুলাইকে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিডেন্স ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন আর্মি স্টেডিয়ামে প্রতিবাদ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 16 জুলাই জুলাই শহীদ দিবস হিসাবে এটিকে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 শিরোনামে একটি অনুষ্ঠান করা হবে এবং সেটি করা হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিফ গেস্ট হিসেবে উনি উপস্থিত থাকবেন। সেখানে আমন্ত্রিত হবেন বিগত 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত পরিবার বৃন্দ। রোববার সকাল 8টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 1031 জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যু হয়েছে 645 জনের, আর হাম শনাক্ত রোগীর মৃত্যু হয়েছে 93 জনের। এছাড়াও এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন 1,05,618 জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 12,632 জন, যার মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন 88,844 জন রোগী। স্বাধীনতার 5 দশকেও জাতিকে উন্নত চিকিৎসা সেবা দিতে না পারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অডিটোরিয়ামে স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, সমুদ্র সম্পর্কিত সরঞ্জাম থেকে শুরু করে মানুষের চিকিৎসায় ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সবকিছু এখনও সরকারকে আমদানি করতে হয়। প্যাথোলজি বা রোগ নির্ণয় ব্যবস্থাও বেশ দুর্বল। এজন্য প্রয়োজনীয় উপকরণ বিদেশ থেকে সংগ্রহ করতে হয় বলেও জানান তিনি। স্বাধীনতার 53 বছর পর দেশের অর্থনীতির জন্য এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা প্রদানে অত্যন্ত আগ্রহী। We have to input everything starting from the scissor and all other tools and equipments used in the medical treatment of the people. In pathology, we are very poor. We have to collect the things from abroad. That is not a desirable thing for us, for our economy. After 53 years of long time, অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান অন্তত 60% উন্নীত করার লক্ষ্য সরকারের। রোববার বিকেলে বিসিক আন্তর্জাতিক বর্ষমেলা ও কর্মশালার উদ্বোধন করে কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় সারা দেশে পড়ে থাকা অব্যবহৃত বিসিক প্লটগুলো দ্রুত উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। বলেন, সিএমএসএমই খাতের পরিধি ও অংশীদারিত্ব বাড়লে
কমবে আয় বৈষম্য। বাণিজ্যমন্ত্রী বলেন, বরাদ্দ পেয়েও যেসব প্লট বছরের পর বছর পরিত্যক্ত রয়েছে সেগুলোর বরাদ্দ বাতিল করা হবে। এছাড়া বিসিকের যেসব শিল্প পার্কের সক্ষমতা শেষ সেখানে নতুন উদ্যোক্তাদের চাহিদার তথ্য চেয়ে সমীক্ষা করার নির্দেশও দেন তিনি। জানান, চলমান ও নতুন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করে শিল্প খাতের ব্যাপক সম্প্রসারণের কাজ করছে সরকার। এবং অর্থনীতির মধ্যে পুরো জনগোষ্ঠীর একটা সংশ্লিষ্টতা থাকবে, অর্থনীতির মধ্যে একটা প্রাণ প্রবাহ থাকবে। যে সমস্ত শিল্প পার্কে অব্যবহৃত প্লট এখনো পড়ে আছে, এই প্লটগুলি দ্রুত কিভাবে আমরা উদ্যোক্তাদের সংশ্লিষ্ট করতে পারি, এটি হবে আপনাদের আগামী দিনের পারফরমেন্স। শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরও দুটি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। রোববার বেজার সম্মেলন কক্ষে গোল্ডেন অয়েল মিলস লিমিটেড এবং ডেল্টা এপিআই লিমিটেডের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠান দুটি ৬২ একর জমিতে প্রায় $৬৬ মিলিয়ন বিনিয়োগ করবে, যেখানে কর্মসংস্থান তৈরি হবে প্রায় ৬,৫০০ মানুষের। সভায় বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় শিল্পগোষ্ঠীর এই নতুন বিনিয়োগ আমাদের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। কেবল জমি বরাদ্দ নয়, বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপন, উৎপাদন শুরু এবং রপ্তানিমুখী শিল্প বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা বেজা নিশ্চিত করার চেষ্টা করছে। বেসরকারি বিনিয়োগকারীরা ওভাবে আসলে সাপোর্টটা পান না। তো ইকোনমিক জোন অথরিটিটার ওই কালচারটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি বা নিয়ে যেতে পারছি, যেখানে বিনিয়োগকারীরা এখানে এসে মনে করছেন যে তাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করা হচ্ছে, কদর করা হচ্ছে এবং তাদের ওই সাপোর্টটা দেওয়া হচ্ছে। একটা ইকোনমিক জোন করে সেখান থেকে লাভ করা না বা লভ্যাংশ নিয়ে যাওয়া না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি করা এবং একই সাথে বিনিয়োগ যাতে আরো সহজ হয় আমাদের প্রাইভেট সেক্টরের জন্য, সেই ব্যাপারে একটু চেষ্টা করা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে এরই মধ্যে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সংখ্যা জানিয়েছে আবহাওয়া বিভাগ। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বৈরী আবহাওয়ায় বিভিন্ন রুটে বন্ধ রয়েছে নৌ চলাচল। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এ কারণে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে। সাগরে একটা সুস্পষ্ট লঘুচাপ ছিল, এটা আরও ইন্টেন্সিফাই হয়ে এটা নিম্নচাপ পরিণত হয়েছে। এটা আমরা মৌসুমী নিম্নচাপ বলবো। বর্তমান এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। বিশেষ করে যখন এটা ক্রস করবে সেই সময় টানা বৃষ্টি হবে। আমরা আশা করছি হয়তো আগামী ৩-৪ দিন অনেক জায়গায় টানা বৃষ্টি হবে, বিশেষ করে কোস্টাল বেল্টে। যেহেতু এটা মৌসুমী নিম্নচাপ, এটা বেসিক্যালি হচ্ছে এর প্রভাবে হচ্ছে ঢেউ হয়, মাঝে মাঝে দমকা ঝড় হবে। এই জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেটা আছে এটাই চলমান থাকবে। রাজধানীর আদাবরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত পারভেজকে আটক করেছে র্যাব। রোববার সন্ধ্যায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তথ্য দেন সংস্থাটির মুখপাত্র। বলেন, ৩ জুলাই জামালপুর, কিশোরগঞ্জে র্যাবের অভিযানে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত আরও 2 জনকে আটক করা হয়। পরে 4 জুলাই তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থেকে পারভেজকে আটক করা হয়। গত 29 জুন ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেনের সাথে স্থানীয় মজনু ও শহীদ গ্রুপের মারামারি হয়। এ নিয়ে পরদিন সালিশ বৈঠকে আবারও বিবাদে জড়ালে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার থামাতে গেলে তাকে ও সাদ্দামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্তরা। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন। জাপান এবং ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেনের সাথে একই এলাকার মজনু এবং শহীদের মারামারি হয়। আক্রমণ প্রতিহত করতে গেলে প্রধান অভিযুক্ত পারভেজ ধারালো সুইচ গিয়ার অস্ত্র দিয়ে বাদশাহ ও সাদ্দামকে উপর্যুপুরি আঘাত করে ও শরীরের বিভিন্ন স্থান
ক্ষতবিক্ষত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এবং র্যাব 14 ময়মনসিংহের যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ সুমন ও মোহাম্মদ শহীদকে গ্রেপ্তার করে। নাটোরের সিংড়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুনকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী মামুন জানায়, রোববার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলতে যাওয়ার সময় শেকল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন লোকজন সহ তাকে তুলে নিয়ে যায়। এরপর তাকে আটকে রেখে মারধর করে। খবর পেয়ে স্বজনদের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম। পাইপ, হকি স্টিক এবং হাতের আন্ধা ছিল সহ ওরা অতএকভাবে কমানো শুরু করছে, বাড়ি হাতুড়ের বাড়ি সহ এভরিথিং। এবং আমার কাছে যে ব্যাগ ছিল, 2টা ব্যাগে টাকা, 2টা ব্যাগ সহ মোবাইল নিয়ে চলে গেছে চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল, তার নেতৃত্বে পলাশ, তারপরে শিহাব, শান্ত সহ আরো 20-25 জন। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে নেমে 2 কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বেলা 11টার দিকে টঙ্গী নদীবন্দর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শামীম এবং আফনান। পুলিশ জানায়, তুরাগ নদীতে গোসল করতে নেমে 3 বন্ধু শামীম, আফনান ও শিপন এ সময় সাঁতার কাটতে গিয়ে 2 বন্ধু তলিয়ে গেলে শিপন দ্রুত নদী থেকে উঠে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকারী ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে 1টার দিকে 2 কিশোরের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। পাবনার সাথিয়ায় শিক্ষার্থী ধর্ষণের অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রোববার দুপুরে বিলকুলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এ সময় তারা বলেন, বুধবার মাদক কারবারি জুয়েল ও মামুন বাড়ি থেকে তুলে নিয়ে 8ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ করে। এই ঘটনায় মামলা হলেও পুলিশ অভিযুক্তদের ধরতে গড়িমসি করছে। তবে দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান আতাইকুলা থানার ওসি। নাটোরের সিংড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার দুপুরে উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় চৌগ্রাম এলাকার গৌতম নামের এক যুবক জোর করে তাকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে শিক্ষার্থী অভিযুক্তকে কামড় দিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা উপস্থিত হয়। পরে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। শিক্ষার্থীকে শ্লীলতাহানির দায়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাবনায় ডিবির অভিযানে একটি বিদেশি পিস্তল ও 5 রাউন্ড গুলিসহ 7 জনকে আটক করা হয়েছে। রোববার বিকেলে জেলা পুলিশ সুপার এ তথ্য জানান। পুলিশ জানায়, শনিবার রাতে পাবনা ঈশ্বরদীর শাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে গোয়ার্স মার্কেটে গোয়েন্দা শাখার একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মার্কেটের ভেতরে অবস্থানরত 7 জন পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। সে সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার এবং 2টি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে এই 2 নেতাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে দুপুরে জেলার বাঘাইছড়ির একটি রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানাতে আদালতে আসেন বৃষকেতু ও গিয়াসউদ্দিন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্স মালিক চালকদের ডাকা ধর্মঘট 21 ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে। রোববার সকাল 10টা থেকে অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার হাসপাতাল চত্বরে অবৈধভাবে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত 8 থেকে 9 জন চালক ও মালিককে জরিমানা করেন। এর প্রতিবাদে চালক ও মালিকেরা তাৎক্ষণিকভাবে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। পরে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সমঝোতার ভিত্তিতে রোববার সকাল 10টায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন চালক ও মালিকেরা।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রোববার দুপুরের পর প্রতিমন্ত্রী ফুলবাড়িয়া উপজেলায় এসে পৌঁছালে উপজেলা বিএনপির নেতারা তাকে বরণ করে নেন। এরপর লাল ফিতা কেটে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করেন মন্ত্রী। এ সময় অনুষ্ঠানে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মণি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দার মশাউজান এলাকায় যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকেল 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশাল থেকে ফরিদপুর অভিমুখী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নগরকান্দাগামী একটি মোটরসাইকেলের সামনে থেকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফাইম মাতুব্বর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অপর আরোহী রফিকুল মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নীলফামারীতে নির্মাণাধীন বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা 11টার দিকে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পল্লী বিদ্যুৎ সমিতির নতুন নির্মাণাধীন 33 কেভি উপকেন্দ্রের লাইন নির্মাণ কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই 2 শ্রমিক। সে সময় অন্যান্য শ্রমিক সহ স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মারা গেছেন বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার তার মরদেহ বাংলা একাডেমি ও শহীদ মিনারে নেওয়া হবে। সোমবার বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় শ্রদ্ধা জানাবেন বাংলা বিভাগের সহকর্মী ও শিক্ষার্থীরা। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে গিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। আবুল কাশেম ফজলুল হক দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তিনি বাংলা একাডেমির সভাপতি ছিলেন। বাংলা ভাষা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের ফলস্বরূপ 1981 সালে তিনি পেয়েছিলেন বাংলা একাডেমি পুরস্কার। অত্যন্ত শকিং, কোনো সন্দেহ নাই, হৃদয় বিদারক, পরিবারের জন্য, পরিবারের সবার জন্য, আমাদের জন্য। উনি নিজেই একটা আপন ভুবন তৈরি করে বাংলাদেশটাকে পরিবর্তন করতে চেয়েছেন, সমগ্র মানব জাতিকে নিয়ে তার চিন্তা। আমরা আপাতত যেটা একটা খসড়া তৈরি করেছি সেটা হচ্ছে যে সকালবেলা 10টা থেকে 10:30 পর্যন্ত আমরা বাংলা একাডেমি, যেখানে উনি বর্তমান প্রেসিডেন্ট ছিলেন, ওই প্রাঙ্গণে নিয়ে যাব। ওইখান থেকে পরবর্তী সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারের 11টা থেকে 12টা পর্যন্ত, কেন্দ্রীয় শহীদ মিনারের ওইখানে ইসের পরে আমরা অপরাজয় বাংলা ডিপার্টমেন্টের সামনে ওইখানে 12টা থেকে 1টা পর্যন্ত এখানে আমরা থাকব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির রুহের মাগফিরাত কামনায় রাজধানীর শাহবাগে গায়বানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইরানের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মজলুমদের পক্ষে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রাজধানীতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত গায়বানা জানাজা ও দোয়া মাহফিলে দলটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ইরানের উপর চালানো অন্যায় ও জুলুমের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলেন, দলমত নির্বিশেষে বিশ্বের যে কোনো স্থানে নির্যাতিত ও মজলুম মানুষের পক্ষে ইনকিলাব মঞ্চ সবসময় সোচ্চার থাকবে। বক্তব্য শেষে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির রুহের মাগফিরাত কামনায় গায়বানা জানাজায় অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা।
এমনকি সারা পৃথিবী থেকে এত একটা নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি। আমার প্রিয় ভাইরা, আজ আমাদেরকে ব্যাপকভাবে প্রশ্ন করা হয়, যারা সব সময় এই জালেমের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, আমাদের সম্পর্ক কেবলমাত্র মজলুমের সাথে, আমাদের সম্পর্ক কেবলমাত্র ইনসাফের সাথে। ইনসাফের প্রশ্নে আমরা কোনো দল, কোনো মাসলাক, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে গণনা করি না। আমরা শুধু দেখি যে সেই মানুষটা সত্যের উপরে ছিল কিনা, সেই মানুষটা তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সচেষ্ট ছিল কিনা। লাখ লাখ মানুষের উপস্থিতিতে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের 4 সদস্যের প্রথম জানাজা। এ সময় অশ্রুসিক্ত নয়নে সর্বোচ্চ নেতাকে বিদায় জানিয়েছেন ইরানের শীর্ষ নেতৃবৃন্দ, খামেনির 3 পুত্র সহ সর্বস্তরের মানুষ। তবে নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় উপস্থিত না হতে পারলেও শিগগিরই জনসমক্ষে আসার সম্ভাবনা আছে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনি পুত্র মুজতবা খামেনির। বিকেল পর্যন্ত মসজিদ কমপ্লেক্সে রাখা হবে প্রয়াত সর্বোচ্চ নেতার মরদেহ। এরপর শুরু হবে শোকযাত্রার প্রস্তুতি। ইরানের গণমাধ্যমগুলো বলছে, প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় শোকযাত্রা অনুষ্ঠিত হবে সোমবার, যেখানে অংশ নিতে পারেন 1.5 থেকে 2 কোটি মানুষ। আয়াতুল্লাহ আলী খামেনির দাফন শেষে আগামী 11 জুলাই পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা হতে পারে। শনিবার সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৈঠকে গুরুত্ব পাবে মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের জব্দ হওয়া সম্পদ এবং পারমাণবিক ইস্যু। তবে দুদেশের প্রতিনিধিদের মধ্যে এবারে আলোচনা সরাসরি হবে নাকি পরোক্ষ, এ বিষয়ে এখনও নিশ্চিত করেনি কোনো পক্ষই। তেহরানের পক্ষ থেকে এই বৈঠকে কে বা কারা প্রতিনিধিত্ব করবে সে বিষয়ে খামেনির দাফনের পরে জানানো হবে। এর আগে গেল 18 জুন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর 4 দিন পর সুইজারল্যান্ডের জেনেভায় কাঠামোগত চুক্তিতে পৌঁছায় দুদেশ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের রাতে নিউ ইয়র্কে বন্দুক হামলায় 4 শিশুসহ গুলিবিদ্ধ হয়েছেন 8 জন। শহরের কোনি আইল্যান্ডে এই ঘটনা ঘটে। এনওয়াইপিডি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত 10:30টার দিকে ব্রুকলিনের ওয়েস্ট স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী এবং 4 শিশু রয়েছে। শিশুদের বয়স 6 থেকে 14 বছর। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীন 7 জনের অবস্থা স্থিতিশীল। তবে 21 বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকীর উদযাপনের রাতেই এমন হামলার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি ঘিরে মার্কিন পতাকা নিয়ে স্কাই ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন এক স্কাই ড্রাইভার। ক্যালিফোর্নিয়ার ফলসমে একটি তাঁবুর উপর আছড়ে পড়েন তিনি। গায়ে যুক্তরাষ্ট্রের বিশাল আকারের একটি পতাকা বেঁধে নিচে নামার সময় একটি গাছে আটকে যায় সেটি। মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে তাঁবুর উপর পড়ে যান স্কাই ড্রাইভার। এতে সামান্য আঘাত পেলেও দ্রুতই নিজেকে সামলে নিয়েছেন। দুর্ঘটনার 15 মিনিট পরই দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান স্কাই ড্রাইভার এবং হেঁটেই স্টেডিয়ামে প্রবেশ করেন। এ সময় স্কাই ডাইভিং প্রদর্শনী দেখতে স্টেডিয়ামে ভিড় করেছিলেন দর্শকেরা। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি। মার্কিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার স্থানীয় সময় ভোর ঘন্টায় 257 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানবে বাভি। এ সময় টাইফুনের প্রভাবে গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ভারী বৃষ্টিপাত ও বন্যার শঙ্কা রয়েছে। এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। গেল এপ্রিলে সিন লাকু নামে আরেকটি সুপার টাইফুন আঘাত হানে গুয়াম ও নর্দার্ন মারিয়ানায়। সে সময় প্রাকৃতিক দুর্যোগটির আঘাতে 17 জন প্রাণ হারান। ভারতের মুম্বাইয়ে ভারী বর্ষণ ও ঝড়ে গাছ পড়ে মারা গেছেন 63 বছর বয়সী এক ব্যক্তি।
শনিবার রাত থেকে ভারী বৃষ্টির কারণে মুম্বাই ও রায়গড় জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মুম্বাইয়ের কয়েকটি এলাকায় গেল 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 300 মিলিমিটার পর্যন্ত। নিহত ব্যক্তি দোকানের শাটার খোলার সময় প্রচণ্ড জোরে একটি গাছ তার উপর আছড়ে পড়ে। এ সময় সেখানে পার্ক করা বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। বাসিন্দাদের অভিযোগ, শহরাঞ্চলের গাছগুলোর অবস্থা খুবই নাজুক। অপরিকল্পিত নির্মাণ কাজ ও কংক্রিটের স্ল্যাবে শিকড় আটকে যাওয়ায় গাছের ভিত দুর্বল হয়ে পড়ছে। কয়েকদিন আগে একটি স্কুল বাসের উপর গাছ ভেঙে পড়ে এক স্কুল ছাত্র নিহত হয়। সাম্প্রতিক সময়ে তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ের বিভিন্ন অংশের সড়ক ও যানবাহনের উপর বড় বড় ডালপালা এবং গাছ ভেঙে পড়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। অবিরাম বর্ষণে প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও দোকানপাট। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/ekon.tv। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।